কর্পোরেট আমাদের উদয় যে প্রতিশ্রুতি দিয়ে কিছুদিন পর বেমালুম ভুলে যাচ্ছে এই সরকার। কার্যত এমনই অভিযোগকে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ডিওএফআই রাজ্য সম্পাদক। রবিবার ডুকলি সিপিএম কার্যালয়ে অনুষ্ঠিত হয় ডিওয়াইএফআই এর ডুকলি বিভাগীয় গণকনভেনশন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদক নবরুণ দেব বলেন, একই ধরনের নিয়োগের ঘোষণা কিছুদিন পরপর করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। আদতে কোনো প্রকার নিয়োগ হচ্ছে না, শুধুমাত্র ঘোষণাতে সীমাবদ্ধ থাকছে নিয়োগগুলো, যার ফলে ক্রমশ প্রতারিত হচ্ছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা। আর এই বিষয়গুলোকে সামনে রেখে লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে সংগঠনের পক্ষ থেকে। মূলত প্রত্যেকটি অংশের জনগণের সামনে সরকারের প্রতিশ্রুতি খেলাপের বিষয়গুলো লাগাতার তুলে ধরা হবে এবং তার মাধ্যমে জনমত তৈরি করা হবে। একই সাথে কর্মসংস্থানের পাশাপাশি নেশার বারন্ত রুখতে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চালানো হবে এবং এই নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে চলবে বিভিন্ন কর্মসূচি। তাছাড়া আইন শৃঙ্খলা অবনতির বিষয় নিয়ে ওই দিন সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সংগঠনের রাজ্য সম্পাদক। ফলে এই বিষয়গুলোকে সামনে রেখে আগামী দিনগুলোতে রাজ্য জুড়ে সংগঠনের উদ্যোগে লাগাতার আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন অনুষ্ঠিত হতে চলছে বলেও ঘোষণা করেন তিনি। গ্রেপ্তার করতে পারলো না যখন আমাদের অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে, তাদের অপরাধের কায়দার পরিবর্তন হয়েছে। আগে কলমচূড়া থানার সামনে নেশা কারবারিগারি পুলিশকে হত্যা করত, এখন মহালয়ার সন্ধ্যায় আগরতলায় যখন উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী সদর এসডিপি অফিসের সামনে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে বলেন খুন করে ফেলবো, তুলে নিয়ে যাব নেশা কারবারি, তাদের ৮ ঘন্টা পর জামিন হয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু যদি রাজনৈতিক এজেন্ডা হয়, কেউ কেউ মনে করেছিলেন বেকারদের চাকরি হচ্ছে না, বিপ্লব দেব দেয়নি, এখন মানিক শাহ দেবে না। আমাদের মাথায় রাখতে হবে এই লড়াইটা রাজনৈতিকভাবে লড়তে হবে, সিদ্ধান্তটা রাজনৈতিক। ত্রিপুরার বিজেপির কোনো বিষয় নয়, দিল্লির বিজেপির সিদ্ধান্ত। পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে, মিশন হচ্ছে যে বেকারের কর্মসংস্থান করা যাবে না। ব্যয় সংকোচনের নামে, জবলেস গ্রোথের নাম করে কর্মসংস্থান কমাতে হবে, চাকরি কম দিতে হবে, প্রাইভেট সংস্থার দিকে বেকারদের ধাবিত করতে হবে, প্রাইভেট সংস্থা কম মজুরিতে বেশি শ্রম শুষে নেবেন, এই সুযোগ করে দেওয়ার জন্য সরকার তাদের চাকরি দিচ্ছেন না। এরকম পরিস্থিতি গোটা ভারতবর্ষে তার অঙ্গ হিসাবে ডাবল ইঞ্জিনের ফল আমরা ভোগ করছি। ফলে আমি আশা করব যে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি গোটা রাজ্যে, একদিকে নেশা, একদিকে কাজ নেই, তার সঙ্গে এই যে বেহাল আইন শৃঙ্খলা, এর বিরুদ্ধে আমাদের শুধুমাত্র যুবদের নিয়ে না, সব মানুষের কাছে যেতে হবে। একটা গণ আন্দোলন তৈরি করতে হবে। গণ আন্দোলন করার জন্য গণমানুষের কাছে যেতে হবে। আমাদের যে কাজ চাই, ডিএফ এর ছেলে মেয়েদের কাজের দাবিতে আমরা লড়ছি না। আইন শৃঙ্খলা শুধু আমরা আক্রান্ত না, আজকে বিজেপির ঘরের মেয়েরা পর্যন্ত রাত্রিবেলা ঘর থেকে বিরুদ্ধে ভয় পাচ্ছেন। নেশার দ্বারা সবচেয়ে বেশি শাসক দলের ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে সমস্যাগুলা সমাজের বেদি, এই বেদিটা তৈরি করেছেন একটা রাজনৈতিক সিদ্ধান্ত। বিজেপি আরএসএস এর পলিটিক্যাল ডিসিশন হচ্ছে সমাজের মধ্যে এই সামাজিক বেদিগুলো তৈরি করো, কর্মসংস্থানহীনতা তৈরি করো, একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি করো, নেশা সাম্রাজ্য বিস্তার করো। এই যে পলিটিক্যাল ডিসিশন, বিজেপির এই ডিসিশনের বিরুদ্ধে পলিটিক্যালি আমাদের লড়তে হবে। কিন্তু এই সমস্যাটা যে গভীরে চলে গেছেন সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, যে সমস্যা চলে গেছেন ওই রন্ধ্রে যাওয়া সমস্যা, যারা প্রতিদিন যুক্ত হচ্ছেন সিপিএম, কংগ্রেস, বিজেপি দল মত নির্বিশেষে, যে মানুষ এই সমস্যার মধ্যে আস্তে পৃষ্ঠে বেঁধে যাচ্ছেন, তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক পরিবার। এই মানুষকে এই সমস্যার কথা বলে আমার মিছিলে তাদের আনতে হবে। আমরাই বলতাম হোয়াট ইজ হোয়াট, কি এবং কেন যদি না বুঝে মিছিলের পেছনে ছুটি, তাহলে মিছিলটা যদি না জানি কেন, তাহলে মিছিলের সার্থকতা নিয়ে বাড়িতে ফেরা যায় না। ফলে আমাদের এই কর্মসূচি কেন, যদি আমরা এটা উপলব্ধি করতে পারি, আমি জানি রাজনৈতিকভাবে আপনারা সবাই সচেতন, কিন্তু এই সচেতনতার কিন্তু লিমিট নেই। ফলে এই আরো নিজেদেরকে তৈরি করার প্রশ্নে, নিজেদের চেতনার মানকে উন্নত করার প্রশ্নে আমাদের অতিথি বক্তারা বলবেন, শুনবেন, এবং যদি আমরা শুনে এখান থেকে বেরোতে পারি, তাহলে আগামী কর্মসূচির রূপরেখাটা আমরা সঠিকভাবে রূপায়ণ করতে পারবো। 3টা সুনির্দিষ্ট বিষয় আমরা চিহ্নিত করেছি। এই আন্দোলনটা দুর্গাপূজার আগে রাজ্য কমিটি আহ্বান করেছিল। আমরা জেলা শাসক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ডাইরেক্টর, তাদের কাছে আমরা প্রতিনিধিমূলক কোনো জায়গায় মিছিল করে প্রথম দফার আন্দোলনটা আমরা সমাপ্ত করেছি দুর্গাপূজার পর। সেই সময় ঘোষণা হয়েছিল আমরা 3টা দফায় আমাদের আন্দোলন কর্মসূচিটা চলবে, 3 দফা দাবিতে। সেকেন্ড ফেজ আমরা শুরু করেছি যে আমাদের ছোট মিছিল, প্রকাশ্য কর্মসূচি, তারপর বিভাগ ভিত্তিক পদযাত্রা। ফেব্রুয়ারি মাসের পর আমরা 3য় পর্যায়ে একই দাবিতে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। কারণ অনেকেই বলেন
এই সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে আমার ধারণা খুব কম, যে মানুষের স্মৃতি শক্তিটা অনেক কম। এই ধারাবাহিকভাবে যদি মানুষের কাছে এই কথাগুলো না নিয়ে যাওয়া যায়, আজকের পর কালকে মানুষ ভুলে যাবেন। কারণ গত কয়েকদিন আগে রাজ্যের তথ্যমন্ত্রী একটা প্রেস মিট করে বলেছেন এতজন শিক্ষক নেওয়া হবে এবং বিদ্যাজ্যোতির জন্য এতজন শিক্ষক নিয়োগ করবে। এটা শুনে আমাদের রাজ্যের যারা টেট পাস করে আসেন, এসটিজিটি পরীক্ষা দিয়েছেন, তারা খুব খুশি। কেউ কেউ আমাকে বলছেন যে দাদা আমাদের আন্দোলনটা সফল হলো। বলছিলাম সফল হলো তো আরো 2-3 বছর আগে। বলছেন না, এই তো ঘোষণা হলো, তো এখন নিয়োগ হয়ে যাবে। এই ঘোষণা এর আগে 3বার হয়েছে, 2বার হয়েছে। একজন সাংবাদিক, একজন মন্ত্রী করেছেন ইংরেজিতে, হিন্দিতে, আর তারও কয়েক মাস আগে একজন মন্ত্রী করেছেন বাংলাতে, একই প্রেস মিট 2020 সালে ডিসেম্বর মাসের 10 তারিখ। নির্দিষ্ট আপনারা দেখবেন 2020 সালে ডিসেম্বর মাসের 10 তারিখ রাজ্যের সেই সময়কার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসের মার্চ মাসের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 150 জন টিচার এবং তার বাইরে মিলে 24 জন টিচার নেওয়া হবে। ডিসেম্বর মাসের 2020 সালে ডিসেম্বর মাসের 10 তারিখে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা দিয়েছিলেন মহাকরণে বসে। 2022, 2023, 2024 পেরিয়ে যাচ্ছি, এখন আবার ঘোষণা হলো। ওটা ভুলেই গেছেন আমাদের রাজ্যের বেকার শিক্ষিত। ব্যুরো রিপোর্ট প্রগতি।